হৃদয় রাঙানো প্রেম। লেখনীতে সিনথিয়া ইসলাম সীমা। পর্ব সংখ্যা ৩০। গল্প পাঠে আমি তিথি। তিমির বিদারীর আগমনে সূচিত হলো এক নতুন দিনের। আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি বিশেষ। ধরনীর প্রতিটি প্রান্তের মুসলিমদের মাঝে এক অদৃশ্য খুশির আমেজ। বছর ঘুরে আবারও রমজানের আগমনে সকলের হৃদয় রাজ্যে কাজ করছে অন্যরকম এক ভালো লাগা। ঘরে ঘরে সাধ্য অনুযায়ী রাঁধা হচ্ছে বিভিন্ন সুস্বাদু খাবার। খাবারের গন্ধে মৌ করছে চারিপাশ। সব কিছু মিলিয়ে প্রকৃতির বাঁকে বাঁকে যেন ছড়িয়ে পড়েছে রমজানের আগমন বার্তা। বিকেলের শেষ দিকে রান্নাঘরে এসে শাশুড়ির আদেশ মোতাবেক শাহরির জন্য রান্না বসিয়েছে হুমায়রা। মুখের অবস্থা মলিন। একটু আগেই শাশুড়ির থেকে জানতে পেরেছে কৃষাণ রোজা রাখে না। কথাটা প্রত্যাশিত হলেও কেন যেন মেনে নিতে পারছে না সে। বারবার মনে বিষাদের ছায়া নেমে আসছে। এর মাঝেই রান্নাঘরে প্রবেশ করলেন ইয়াসমিন বেগম। জিজ্ঞাসা করলেন, রান্না কতটুকু এগোলো? শাশুড়ির কণ্ঠে ধ্যান ভাঙল হুমায়রার। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে উত্তর করল, এই তো আম্মু, হয়ে এসেছে। আর কোনো কথা বাড়ালেন না ভদ্রমহিলা। আজকাল তেমন একটা কথাবার্তা বলেন না তিনি। কৃষাণের সাথে তো আরই না। টাকা পয়সা যা দেওয়ার সব নাজবিন বেগমের হাত দিয়েই দেওয়ান। কৃষাণের অবশ্য সে নিয়ে মাথা ব্যথা নেই। সে টাকা পেলেই হলো। ইয়াসমিন বেগম যেতে নিলেই পিছু ডাকলো হুমায়রা। মিহিস্বরে দ্বিধা নিয়ে বলল, আম্মু, আপনার মোবাইলটা একটু দিবেন? আপনার ছেলেকে একটা কল দিব। সাথে সাথেই তার দিকে ফোন বাড়িয়ে দিলেন তিনি। স্থান ত্যাগ করতে করতেই কটাক্ষ করে বললেন, সেই নবাবজাদা কল ধরলে হলো। সুদীর্ঘ একটা খালি মাঠের মধ্যে আজ ছেলেদের ফুটবল খেলার জ্বলে গেছে। কিছুদিনের অবসরে মাটিতে জেগে ওঠা ছোট ছোট ঘাসগুলো তরুণদের শক্ত পদযুগলের ভারে পুরো নেতিয়ে পড়েছে। আশেপাশে ভিড় জমেছে অসংখ্য মানুষের। সবার নজর ছুটতে থাকা যুবক দলের পানে। আজকাল সহজে খেলার মাঠে তাদের দেখা মেলে না। যে যার মতোই এদিক সেদিক সময় কাটানোয় ব্যস্ত থাকে। তাই যখন তাদের দেখা মিলে তখন তা বেশ উপভোগ করেই দেখে এলাকার লোকজন। সহসা খেলার মাঝে থেমে গেল সবচেয়ে আকর্ষণীয় দেহের অধিকারী যুবকটি। সকলের উৎসুক দৃষ্টি নিবদ্ধ হলো তার উপরেই। দেখলো একটু দূর থেকে ছেলেটির বয়সী আরেকটি ছেলে তাকে ডাকছে। বন্ধু হবে হয়তো। এই কৃষাণ, আন্টির নাম্বার থেকে বারবার কল আসছে, এদিকে আয় মামা। এই নিয়ে ৩ বার তাকে ডেকেছে রবি। মাঠ ভর্তি মানুষের মাঝে রবির এমন উচ্চ শব্দে না চাইতেও এবার সেদিকে এগিয়ে গেল কৃষাণ। ধমকে বলল, এই লাফাঙ্গা, আস্তে চেঁচাতে পারিস না? জোরে চেঁচিয়েই তো তোকে পাই না, আর আস্তে চেঁচালে তো হলোই। বলেই কৃষাণের দিক ফোনটা এগিয়ে দিতে নিল। তখনই স্ক্রিনে ভেসে উঠল একটি অপ্রত্যাশিত মেসেজ। শুনছেন? একটু ফোনটা ধরুন না, একটা কথা ছিল আপনার সাথে। রবির যেন মনে হলো সে ভুল কিছু দেখছে। হাত দিয়ে চোখগুলো কচলে আবারও ফোনের স্ক্রিনে তাকালো। তখনও একই লেখা। তার বিস্মিত মণিজোড়া আটকালো। ভুরু গুটিয়ে গেল ছেলেটার। মার্বেলের আকার ধারণ করা চোখজোড়া বন্ধুর উপর নিক্ষেপ করে বলল, এই শুনছেনটা আবার কে রে? মন গহীনে রাজত্ব চালানো অত্যন্ত সুপরিচিত সেই সম্বোধনখানা কর্ণপাত হতেই বন্ধুর হাত থেকে ছু মেরে মোবাইলটা নিয়ে নিল কৃষাণ। বলল, আমার ফোন ধরার অনুমতি কে দিয়েছে তোকে? অনুমতি? আবার কোন ডিকশনারির শব্দ? এটা কোথায় ব্যবহার করে? ছোট ছোট চোখ করে উত্তর করল রবি। কথা শুনে তাকে সপাটে একটা লাথি বসাতে যাবে অমনি ফোনটা আবারও বেজে উঠল কৃষাণের। স্ক্রিনে চোখ পড়তেই নিজেকে দমিয়ে নিল। রবির কোলে থাকা নিজের শার্টটা নিয়ে এক হাতে কলারটা ধরে পিঠ পিছে ঝুলিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল। তার এমন হুট করে চলে যাওয়া দেখে পিছন থেকে সব ছেলেগুলো চেল্লিয়ে বলল, কিরে কৃষাণ, খেলার মাঝখান থেকে কোথায় যাচ্ছিস? তৎক্ষণাৎ মস্তিষ্ককে এড়িয়ে কৃষাণের হৃদগহীন হতে উত্তর এলো, আমার শুরু, মাঝখান, শেষ সব কিছু যেখানে সীমাবদ্ধ সেখানেই যাচ্ছি। শোরগোলে মেতে থাকা পরিবেশটা মুহূর্তে নীরবতা নেমে এলো। সবগুলো হতবিহ্বল চোখ চেয়ে রইল কৃষাণে যাওয়ার পথে। পরপর কৃষাণের কথার মর্মার্থ বুঝতে না পেরে একে অপরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা করল না কৃষাণ মির্জা। যেন ফোনের ওপাশের ব্যক্তি
ব্যতীত আশেপাশে সব কিছুই তার নিকট বৃথা। গুনে গুনে 3বার কল করার পরও যখন ওপাশ থেকে কোনো রেসপন্স পাওয়া গেল না, তখন ব্যর্থ মুখে মোবাইল নিয়ে হাঁটা ধরল হুমায়রা। উদ্দেশ্য শাশুড়িকে মোবাইল ফেরত দিয়ে আসবে। তখনই ফোনের স্ক্রিনে ঝলমল করে উঠল কাঙ্ক্ষিত পুরুষের নাম্বার। এক চিলতে হাসিতে প্রসারিত হলো রমণীর ঠোঁট। ফোন রিসিভ করে মিষ্টি কণ্ঠে সালাম দিল। স্বাভাবিক স্বরেই সালামের জবাব দিল কৃষাণ। পরপর গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, কি বলবি? আপনি রাতে খাবারে কি খান? অনেক কিছুই খাই, সেটা জেনে তোর কি লাভ? আসলে আজকে আমার না ঘরের খাবার খেতে ইচ্ছে করছে না। আপনি যা খান আমার জন্য নিয়ে আসবেন। হুমায়রার থেকে আবদারটা শোনার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না ওপাশের মানব। কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল সে। কিছুক্ষণ চুপ থেকে কোনোরূপ বাড়তি শব্দ ব্যবহার না করেই বলল, আচ্ছা আনবো। মানুষটার এত সহজে মেনে নেওয়া দেখে বেশ অবাক হলো হুমায়রা। সে কল্পনাতেও ভাবেনি মাত্র এক বাক্যেই কৃষাণ তার আবদার পূরণে রাজি হয়ে যাবে। কিছুক্ষণ অবাক চোখে ফোনের দিক তাকিয়ে স্বামীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলল, শুক্রিয়া। এবার ফোন রাখ। কথা বাড়ালো না হুমায়রা, সালাম দিয়ে কল কেটে দিল। সত্যি করে বল, এই শুনছেন এর পিছনে কোন মহিলা, যার ফোন আসতেই তুই উধাও হয়ে গেলি? কোন চিপায় গিয়ে কথা সেরে এসেছিস? আমি কোনো চিপায় যাইনি, মাঠের ওদিকটাতেই ছিলাম, তোরাই খুঁজে পাসনি। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবলেশীনভাবে রবির প্রশ্নের উত্তর করল কৃষাণ। তখন হুমায়রার সাথে কথা শেষ করে সরাসরি নিজেদের পরিচিত আড্ডাশালায় চলে এসেছে সে। অন্যদিকে তাকে নাকি হন্য হয়ে খুঁজেছে রবি, অভি ও সাইফুল। তুই যেখানেই ছিলি এখন এই শুনছেনটাকে সেটা বল। আর একবার মুখে নিবি না শব্দটা। কেন, নিলে কি করবি? ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো কৃষাণ। শেষ। অমনি মিইয়ে গেল ছেলেগুলো। সাইফুল মেকি অভিমান দেখিয়ে বলল, থাক, বলতে হবে না আমাদের। তুই লুকিয়ে লুকিয়ে প্রেম করে যা। আমরা তোর কে যে আমাদের বলবি? সাথে বাকিরাও দুঃখ প্রকাশ করে সায় জানালো। বন্ধুদের নাটকে মোটেও গলল না কৃষাণ। উল্টো আগের চেয়েও শক্ত কণ্ঠে জবাব দিল, যেদিন আমার মনে হবে নিজের সব নিয়মের বাইরে গিয়ে আমি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছি, সেদিন এমনিতেই সব জেনে যাবি। মতলব কুছ তো হে মামা। জানি না। দীর্ঘশ্বাস ফেলল 3 বন্ধু। বুঝতে পারলো কৃষাণের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আগত্যা এই টপিক বাদ দিয়ে দিল। আশাই রইল সেদিনের, যেদিন এলাকার নামকরা বখাটে কৃষাণ কারোর প্রেমে পড়বে। ঘড়িতে তখন রাত 10টার কাছাকাছি। বিছানায় বসে বসে বিভিন্ন দোয়া জপছে হুমায়রা। মাত্রই এশার ও তারাবির নামাজ আদায় করে রুমে এসেছে সে। শরীরটা ক্লান্ত লাগছে, তবে ঘুমিয়ে যাওয়ার শঙ্কায় বিছানায় গায়ে এলাচ্ছে না। মানুষটা আসা অবধি যেভাবেই হোক জেগে থাকতে হবে তাকে। মিনিট 5 যেতেই দরজা খুলে নিঃশব্দে প্রবেশ করতে দেখা গেল কাঙ্ক্ষিত মানুষটাকে। তাকে দেখতেই সোজা হয়ে বসলো মেয়েটা। এর মাঝেই তার নিকট এগিয়ে এলো কৃষাণ। বড়সড় একটা খাবারের প্যাকেট ধরিয়ে দিল হুমায়রার হাতে। খাবার দেখে মনে হচ্ছে 3 জন খেয়েও শেষ করতে পারবে না। প্যাকেটের দিক ভুরু কুচকে তাকিয়ে রইল রমণী। পরপর তাকালো স্বামীর পানে, বলল, এগুলো খাবার? এতগুলো খাবার তুই খাবি? আমার তো মনে হচ্ছে ঘরের সবাই খেতে পারবে যেই পরিমাণে খাবার এনেছে। বেশি কথা বলবি না। তুই আমাকে পরিমাণ বলিসনি, এখন মুখ বন্ধ রাখবি। সরু চোখে কিছুক্ষণ মানুষটার দিক তাকিয়ে রইল হুমায়রা। পরপর বলল, আপনি নাকি রোজা রাখেন না? না। কেন? পারি না। চেষ্টা করেছেন কখনো? ছোটবেলায়। এখন চেষ্টা করে দেখুন, ইনশাল্লাহ থাকতে পারবেন। হুমায়রার দিক পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল কৃষাণ। সহসা বিদ্রূপের হাসি দিয়ে বলে উঠল, এখন আমার মতো বকাঠে রোজা রাখলে মানুষ হাসবে, বলবে সারা বছর মদ গাঁজা খেয়ে এখন এসেছে সাধু সাজতে। আপনি বুঝি মানুষের কথায় কান দেন? ওদের ধরে কে? আর এমনিতেই কখনো নামাজ কালাম আদায় করি না, রোজা রেখে কী লাভ? এসব তোদের জন্য। একদিক দিয়ে গুনাহ করেন বলে যে অন্য দিক দিয়েও করতে হবে, এটা কি কথা? যেটা থেকে আপনি বিরত থাকতে পারেন সেটা থেকে বিরত থাকুন না, অন্তত একটা শাস্তি থেকে তো বাঁচতে পারবেন। আমায় নিয়ে ভাবতে হবে না তোর। আমার মতো জাহান্নামীর রোজা আবার কবুল হবে নাকি?
আপনাকে কে বলেছে আপনি জাহান্নামী? আল্লাহ ছাড়া কেউ জানে না কার ঠাঁই কোথায় হবে। কেউ পাপিষ্ট হয়েও জান্নাত পায়, আবার কেউ এবাদকারী হয়েও জাহান্নামে যায়। সব কিছু আল্লাহর উপর। তার মানে আমার জান্নাতে যাওয়ার চান্স আছে? আশ্চর্য কণ্ঠে বলল কৃষাণ। উত্তরে হুমায়রার গলায় জোর প্রয়োগ করে বলল, তো থাকবে না কেন? হয়তো সে নাসিবে তুই থাকতে পারিস, যে নাসিবে তুই থাকতে পারিস সেই নাসিবে জান্নাতও থাকতে পারে। মনে মনে ভাবল কৃষাণ। পরক্ষণেই আবারও নফুসের খেলায় মজে গিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, যাই হোক, এসব আমার কাজ না, আমার দ্বারা হবে না। মুখ কালো হলো হুমায়রার, তবে দমল না রমণী। কণ্ঠে আশ্চর্য ভাব মিশিয়ে বলল, বখাটে পুরুষরা বুঝি এত অকৃতজ্ঞ হয়? ভুরু কুঁচকে গেল কৃষাণের। রাগী গলায় বলল, আমি অকৃতজ্ঞ? তোকে কে বলেছে? মার খাবি কিন্তু। অকৃতজ্ঞ নয় তো কি, যে আপনাকে এত সুন্দর একটা জীবন দান করলো, যার জন্য আপনি এমন বিন্দাস একটা জীবন কাটাতে পারছেন। প্রতিটা কদমে কদমে যে সৃষ্টিকর্তা আপনার সুবিধার জন্য কত কিছু সৃষ্টি করে দিয়েছেন, এত কিছু পাওয়ার পরেও তার সন্তুষ্টির জন্য একটু রোজাও করতে পারবেন না? হুমায়রার কথায় জীবনের সকল পাওয়া না পাওয়া গল্প মস্তিষ্কে জাগ্রত হলো কৃষাণের। প্রথমেই দেখা মিলল প্রাপ্তির অধ্যায় জুড়ে রাজত্ব চালানো এক স্নিগ্ধ রমণীর, যার মায়াবী মুখখানা তার চোখের সামনে দৃশ্যমান। কৃষাণের মনে হলো এক জীবনে এই একটা পাওয়া যেন তার রবের প্রতি জনভরা শুকরিয়া আদায়ের চেয়েও বড়। সে আনমনেই বিড়বিড় করল, যে সৃষ্টিকর্তা আমার মতো অধমের নাসিবে তোকে লিখে দিয়েছে, তার সন্তুষ্টির জন্য এইটুকু তো করাই যায়। মুখে বলল, আচ্ছা রাখবো রোজা, এখন যা এখান থেকে। নিজের কাজে সফল হয়ে তৃপ্তির হাসি ফুটল হুমায়রার মুখে। সে খাবারের প্যাকেট নিয়ে উঠে দাঁড়ালো, হাঁটা ধরে বলল, আচ্ছা এবার তাহলে আমি খাবারগুলো ফ্রিজে রেখে আসি। ফ্রিজে কেন, তুই খাবি না? ভুরু কুঁচকে জানতে চাইল কৃষাণ। কর্ণকুহর হলো হুমায়রার উচ্ছ্বাসিত স্বর, আরে এগুলো আপনার জন্যই। আমি কোন বেলায় খেয়ে নিয়েছি, আপনি তো ঘরের খাবার খান না, তাই আনতে বলেছিলাম। আমার নাম বলেছিলাম কারণ আসল কথা বললে আপনি আমার মোবাইলের ভেতর থেকেই উড়িয়ে দিতেন। বড্ডবার বেড়েছিস আজকাল। কৃষাণ মির্জাকে বোকা বানানো না একেবারেই ধরলে মেরে একেবারে তান্দুরি বানিয়ে ফেলবো। জানি আমি, তবে আপনাকে দেখলে আজকাল আমার মনে ভয় কাজ করে না, বরং। ইতিমধ্যেই থেমে গেল সে। অসম্পূর্ণ বাক্যখানা অনুসরণ করে কৃষাণ বলল, বরং। কিছুক্ষণ কি যেন ভাবল হুমায়রা, পরপর ব্যস্ত পায়ে একেবারে দরজার নিকট চলে এলো। মানুষটার কুচকানো চোখের দিক তাকিয়ে বলল, আগামীকাল ইফতারের পর বলবো। কথা শেষ করতে দেরি, অথচ কেটে পড়তে দেরি করলো না মেয়েটা। সেদিকে ভরকানো চিত্তে পলক্ষীন তাকিয়ে রইল কৃষাণ। পরক্ষণেই উচ্চকণ্ঠে হুমকি দিল, তোর খবর আছে হুজুরানি? চলবে। তোমরা এত কিপটে কেন হয়ে যাচ্ছ? কেউ একটু লাইক করছো না, কমেন্ট করছো না? আরে বাবা, কমেন্ট না করো, একটু লাইক তো একটা করে দিয়ে যেতে পারো। মানছি আমি অত ভালোভাবে গল্পটা তোমাদেরকে বলতে পারছি না, আমি নতুন একটা চ্যানেল খুলেছি, একটু সাপোর্ট করো আমাকে। আশা করছি খুব তাড়াতাড়ি আরও ভালো বলতে পারবো।